স্বাগত সুদীপ্তা, অনেক বছর বাদে এরকম ভাবে দেখা হচ্ছে। টেলিভিশনে একটা সময় লিটারালি খুব দাপিয়ে অভিনয় করেছে, তাকে আপনারা দেখেছেন। লাস্ট বোধহয় রেশম চাপি, ইফ আই এম নট রং, নাকি? লাস্ট আমি করছিলাম তোমার মঙ্গলময় মা শীতলা, সেটা সান বাংলায়। এই এক বছর আমি টেলিভিশন থেকে দূরে আছি। তো সুদীপ্তা, আজকে আমরা যেটার জন্য আজকে এক জায়গায় এরকম একত্রিত হয়েছি, সবার ভীষণ ভালো লাগছে পুজোর ভাইবস নিয়ে, ফুল লাল শাড়ি পরে। সো পুজোর কি প্ল্যানিংস রয়েছে, তার মধ্যে পুজোর গান আসে, সব কিছু নিয়ে আজকে জান। পুজোর প্ল্যানিং তো অনেক কিছুই আছে, ঘোরাঘুরি আছে, খাওয়া দাওয়া আছে, বন্ধুদের সাথে মজা করা আছে, যেটা নর্মাল সবার থাকে সেটাও আমারই আছে। আর সঙ্গে একটা কি বলবো, ভালো লাগার জিনিস হচ্ছে পুজোতে একটা নতুন পুজোর গান রিলিজ করছে, আর তার জন্যই আজকে সবার সাথে দেখা হইচই। তো আশা করি গানটা আপনাদের সবার খুব ভালো লাগবে, কারণ গানটার কথাটাই হচ্ছে থ্যাংক ইউ দুর্গা মা। তো দুর্গা মাকে তো সবসময় আমরা অনেক কিছু চাই, যে ঠাকুরামা এটা দিও, ঠাকুরামা ওটা দিও। ঠাকুর যখন দেয় তখন তো থ্যাংক ইউ বলতে হয় না? তো সেই থ্যাংক ইউ দুর্গা মাটা আমরা কেন বলছি গানের মাধ্যমে, সেটা জানার জন্য এই গানটা দেখতে হবে। থ্যাংক ইউ দুর্গা মা মানেই হচ্ছে একটা ইউনিভার্সকে থ্যাঙ্কস জানানো, কারণ তাকে আমরা স্বচক্ষে দেখতে পাই না। যখনই এরকম একটা পাওয়ার হয় তখন সেই পাওয়ারকে আমরা থ্যাঙ্কস জানাই, এবং জানানো উচিত প্রত্যেকে। তুমি কি এটা জেনারেলি রিচুয়াল, রেগুলার ডেইলি রিচুয়াল তো থ্যাঙ্কস জানানো? আমি থ্যাংক ইউ বলি, এবং আমি ভীষণভাবে খুব ঠাকুর মানে আধ্যাত্মিক। আমি চেষ্টা করি সব কিছুর মধ্যে থেকেও, মানে এটা আমার শাশুড়ি মার থেকেই পাওয়া, মানে উনি সারাদিন পুজো আচ্চা নিয়ে থাকেন, সে ওই থাকতে থাকতে একটা হয় না, সেটা আমার মধ্যে একটু ট্রান্সফার হয়েছে। তো আমার বাড়িতে জগন্নাথ দেব আছেন, আমার বাড়িতে বাবা লোকনাথ আছেন, হর হর মহাদেব আছেন, বজরংবলী আছেন। আমি আমার মতো করে একটু পুজো আচ্চা করি। যখন কাজে বেরোই তখন হয়তো সবসময় পেরে উঠি না, কিন্তু ঠাকুর বোঝে বলে আমি ঠাকুরকে থ্যাংক ইউ বলি। যখন খুব বিপদে পড়ো তখন সুদীপ্তা কার কাছে পৌঁছে যায়, কোন দেবতার কাছে, দেব না দেবী? এইটা না বলা খুব মুশকিল জানো, কারণ অ্যাকচুয়ালি আমার মানে বাড়িতে মন্দির আছে, কালী মন্দির, আমরা তাকে বড় মা বলি। আর সবার আগে বড় মার নামটাই মনে আসে, বড় মা একটু দেখো প্লিজ। তো এটা একটা হয়, মানে সেটা সর্বক্ষেত্রেই, সবসময় বিপদে পড়লেও না, কোনো ভালো কাজও যদি করি বা খুশি হই, থ্যাংক ইউ বড় মা, এটা বলি, এটা হয়ে যায়। যেহেতু থ্যাংক ইউ মা, মানে থ্যাংক ইউ দুর্গা মা, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে শুটিংয়ের কিছু আমি মুহূর্ত জানতে চাই, কীরকম অভিজ্ঞতা? কারণ রাজীবের সঙ্গে প্রথমবার কাজ। হ্যাঁ, রাজীবের সাথে আমার প্রথম কাজ, আর প্রথমবার কাজ করে মনে হয়নি যে সেটা প্রথম কাজ ছিল আমাদের। আমার মনে হয়েছে যে আমরা অনেক বছর আগে কাজ করেছি, অনেক কাজ করেছি, কিন্তু ওই বন্ডিংটা এত সুন্দর ছিল। মানে ওই একটা দিন আমরা বৃষ্টির জন্য প্রচণ্ড একটু সাফার করেছিলাম, মানে যেদিন শুটিং হচ্ছিল আউটডোর শুটিং, আর প্রচণ্ড ঝমঝমিয়ে বৃষ্টি, পুরো সেটটা ভিজে গেছিলো। তার মধ্যেও মানে কিভাবে একটা কাজকে চটজলদি করে শেষ করা যায়, তো খুবই ভালো অভিজ্ঞতা, আমার ভীষণ ভালো লেগেছে, পুরো ইউনিটটার সাথেই কাজ করে ভালো লেগেছে। এরকম কোনো সময় শুটিং করতে গিয়ে অলৌকিক অনেক কিছুর সঙ্গে সম্মুখীন হয় বা অনেক কিছু ঘটে, শুটিং এরকম কিছু হয়েছে বা ব্যক্তি জীবনে এরকম কোনো কিছু হয়েছে অলৌকিক? হ্যাঁ হয়, অনেক সময়ই হয়, মানে একটা কিছু বলো। এই শুটিংয়ে হয়তো হয়নি, কিন্তু এমনি অলৌকিক বলতে, আমি একটা জায়গায় ঘুরতে গেছিলাম, মানে আমার পাহাড়ে আমার হাজব্যান্ডের কিছু হোমস্টেজ আছে, তো সেরকমই একটা হোমস্টেতে আমরা ছিলাম। যেদিন প্রথম রাতটা যাই, সেটা আমাদের কাছে একদম মানে প্রথমবার যাচ্ছি ওই হোমস্টেটা নেব বলে। তো সেদিন ওই জন্য আমরা দুটো দিন ওখানে থাকবো, থেকে পুরো জায়গাটা একবার দেখবো, দেখে নিয়ে তারপর আমরা সাইন করব, সেটাই আমাদের প্ল্যান ছিল, যে এগ্রিমেন্ট করে নেব, আমরা লিজ নেব। তো হোমস্টেটায় গিয়ে প্রথম থেকে তো খুব ভালো লাগলো, রাত্রেবেলা থেকে, মানে এটা আমি জানি না কেউ বিশ্বাস করবে কি না, রাত্রেবেলা থেকে ওই হোমস্টের মধ্যে মনে হচ্ছে কেউ নেই, কিন্তু হোমস্টেটায় মানে যে ওখানকার দেখাশোনা করে সেই ওনারের ফ্যামিলি ছাড়া আর আমরা দুজন ছাড়া কিন্তু হোমস্টেতে কেউ নেই। আচ্ছা। কিন্তু আমাদের নন স্টপ মনে হচ্ছে আমাদের রুমের বাইরে দিয়ে কেউ একটা হাঁটছে, এটা হাঁটছে। এবার স্বর্ণ একটু ভীতু, ঠিক আছে, ভূতের ভয় পাইনি, কিন্তু আমরা ভাবছি যে আননোন জায়গা, কোনো কি জঙ্গলি কোনো মানে
জানোয়ার আছে বা কোনো মানে কোনো লক্ষ্মী আমাদের ঘুরে দেখছে, সেটা আগে ভেবেছি। তো আমি স্বর্ণকে বললাম একবার বাইরে বেরিয়ে দেখবো। তখন পাহাড়ে রাত 12টা, মানে অনেকটাই রাত। তো স্বর্ণ বলছে 12টা বাজে এখন, দাঁড়া আমি তাহলে একটা ফোন করি ওনারকে। আমি ওনারকে ফোন করছি, এবার ওনারকে ফোন করছি, ফোন আর ধরছেন না উনি। ওরা ঘুমিয়ে পড়ে, সকালে ওঠে 4টে, ওরা ঘুমিয়ে গেছে। এটা আধ ঘন্টা ধরে চললো কন্টিনিউয়াসলি। আমি আর স্বর্ণ ওই আধ ঘন্টা চলার পর আমরা বাইরে বেরোলাম, যে এবার দেখতে হবে কিছু একটা তো আছে। আমরা গিয়ে কিচ্ছু পাইনি, কিচ্ছু না, মানে দূরে কিছু নেই। এবার আমরা ভাবছি তাহলে কি এটা, মানে কিছু একটা আছে, কারণ দুজনই একই জিনিস শুনছি কিন্তু কিছু একটা দেখতে পাচ্ছি না। তো আবার ঘরে ঢুকলাম, আবার লাইট ফাইট বন্ধ করে ঘুমালাম। হঠাৎ মনে হচ্ছে যে আমার ঘরের ভেতর দিয়ে হাঁটছে কেউ একটা, মানে আমি এখনো বলছি আমার গায়ে কাটা দিচ্ছে। তখন মনে হচ্ছে আমাদের বিছানার চারপাশ দিয়ে কেউ হাঁটছে, এবং এটা যখন ফিল হচ্ছে, আর ওখানে নেটওয়ার্ক নেই যে আমি ফোনে কিছু চালিয়ে দেবো, ইউটিউব চালাবো, কিছু করবো, বা কিচ্ছু নেই। তো হঠাৎ দেখলাম যে আমি হনুমান চালিসা পাঠ করি, আমি হনুমান চালিসা পাঠ করতে শুরু করলাম। করতে হনুমান চালিসার মধ্যেই আমাদের ঘরের ভেতরে একটা আয়না ছিল বড়, সে আয়নাটা ধাপ করে পড়লো, ভেঙে গেল। এটা আমি প্রথমবার বললাম ক্যামেরার সামনে, ধাপ করে পড়লো, ভেঙে গেল। ভেঙে যাওয়ার পর আমরা লাইটটা সঙ্গে সঙ্গে জ্বালালাম, দেখলাম আয়নাটা টুকরো হয়ে ভেঙে আছে। কিন্তু তারপরে আমরা কোনো কিছু আর পাইনি ওই রুমটার মধ্যে, না কেউ হেঁটেছে, না কেউ আমাদের দিকে তাকিয়ে আছে মনে হচ্ছে, কিচ্ছু পাইনি। কিন্তু আজ অবধি আমরা এইটার কারণ বুঝে পাইনি যে ওটা কী ছিল, মানে কী ছিল। আর ওনারকে যখন বলছি, ওনার বলছে হ্যাঁ ইধার পে ऐसा होता है, कभी कभी होता है, क्योंकि इधर पे एक অ্যাকচুয়ালি এটা নাথাং ভ্যালির সাইড ছিল, ঠিক আছে। আর নাথাং ভ্যালিটা পুরোটাই একটা মানে এমন একটা জায়গা, খুব শুনশান একটা পাহাড়ের জায়গা। তো ওখানে একটা মিলিটারি 1 সপ্তাহ আগে মারা গেছিলো। তো ওরা বলছে যে এই 1 সপ্তাহ ধরে মিলিটারি নাকি প্রত্যেকটা ঘরেই এরকম করছিল। তো এটা ওরা বলেছে আমাকে, উনি বলেছেন ওনারটা। তো ফলে তখন আমরা ভাবলাম হয়তো উনিই ছিলেন, কিন্তু আজ অবধি আমি জানি না যে ওটা কী ছিল। মানে এটা আমার সাথে হয়েছে, আর সেটা বন্ধও হয়েছে হনুমান চালিসা, তো অলৌকিক তো বটে। মানে বেশ গায়ে কাটা দেওয়ার মতনই একটা অভিজ্ঞতা। আচ্ছা, আবারও একটুখানি আমরা পুজোর গল্পে ফিরি। সেটা হচ্ছে পুজো মানে খাওয়া দাওয়া রয়েছে, কেনাকাটা রয়েছে, মেকআপ রয়েছে, ঘুরতে যাওয়া সব রয়েছে। সো পুজোয় ঘুরতে যাওয়ার কিছু প্ল্যানিং আছে? না, এই মুহূর্তে কিছু নেই, কাজ আর কমিটমেন্টই আছে, কিছু নেই। মানে আজকেও আমি একটা শুটিং থেকে এখানে ডিরেক্টলি এলাম, কারণ আমার জ্বর, গলাটা তো ভেঙেই আছে, কিন্তু কালকেও কাজ আছে। তো ওই পুজো ষষ্ঠী অবধি তো শুধু কাজ, আর অষ্টমী থেকে আমার শো আছে। তো অষ্টমী থেকে টানা দ্বাদশী অবধি আমি 5 দিন বাইরেই থাকবো। তো পুজো এইভাবেই কাটবে। বরকে সঙ্গে নিয়ে যাওয়া হচ্ছে না, তুমি একাই? না, আমি দুজনে একসাথে পাঠ করি, যেহেতু আমার হিরোর চরিত্রটাও করে, একসঙ্গে সময় কাটানো যাচ্ছে। সময় কাটানো যায়, কিন্তু এতটা স্ট্রেসে থাকি না দুজনেই। একটা গোটা টিম নিয়ে, একটা 50 জনের টিম আমাদের ওপর থাকে, সেই টেনশনটা। আর নতুন একটা শো, লোকে কেমন ভালো লাগবে না লাগবে, কারণ এখানে তো রিয়াকশানটা ডিরেক্ট আসে, তো কোনো কাটের ব্যাপার নেই যে ভালো লাগলো না, ঠিক আছে আমি বলবো না, উনি কষ্ট পাবে, ঠিক আছে, ভালো না লাগলে বলে দেয়। তো রিয়াকশানগুলো এত তাড়াতাড়ি আসে, তো ওটা হজম করতেও একটু হয়তো সময় লাগে, ভালো না লাগলে, ভালো লাগলে তো ভালোই লাগে। তো সব মিলিয়ে মিশিয়ে একটু মানে ভালোই কাটে, একটু অন্যরকম অভিজ্ঞতার সাথে আমার পুজোটা কাটে। পুজোর সময় খাওয়া দাওয়া কিছু হয় মানে সেই সময় দাঁড়িয়ে? প্রচুর খাই, বলছি শুটিং মানে শুটিং মানে শো থাকছে। এবার দেখো বাইরে থাকা মানে তো ধাবায় থাকা, ধাবায় খাচ্ছি, ধাবায় যখন ইচ্ছা, অন্যরকম অভিজ্ঞতা মজা না, ও ধাবায় খাচ্ছি। ভ্যানিটি ভ্যান পাও না? না গো, কোনো কিচ্ছু পাই না। আমরা এখান থেকে ইনোভাতে যাই, একটা এসি ইনোভা থাকে, আর যখন আমরা প্যান্ডেলে পৌঁছাই, ধরো 6 ঘন্টা আমার ট্রাভেল করে প্যান্ডেলে পৌঁছতে হলো, সেখানে পুরো রুমটাই মানে ওরা প্যান্ডেলটা এমনভাবে করে, প্রত্যেকটা রুমের আলাদা আলাদা করে গ্রিন রুম করা থাকে, সেটাকে পুরো কাপড় দিয়ে কভার করা থাকে। এবার প্রত্যেকের রুম আলাদা আলাদা হয়।
কিছু শিল্পী যারা এসি রুমস হয় ওগুলো না গো, একদম নয়, যাত্রা এসব কিচ্ছু থাকে না। আমরা যারা সিনেমা করি বা সিরিয়াল করি আমরা অনেক প্রিভিলেজড, মানে আমরা প্রোডাকশন হাউস আমাদের এসি রুম দেয়, এসি বাস দেয়, অনেকটা স্বাচ্ছন্দ্যের সাথে আমরা কাজটা করতে পারি। কিন্তু সেখানে যারা এত বছর ধরে এই শিল্পীগুলো দিনের পর দিন কাজ করে যাচ্ছে, তারা অনেক কিছু না পেয়ে কাজ করছে এবং তারা দাপিয়ে কাজ করছে। আমি তো বলবো যে মানে লাইফে সবার একবার, আমাদের যারা আমরা অভিনয় করতে ভালোবাসি, একবার স্টেজ করা উচিত। স্টেজ মানে থিয়েটার না, যেটা আমরা কলকাতায় বসে যাত্রা পালা। আর সেই পালার যে আমার একটা লাস্ট ইয়ারের অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে হঠাৎ করে শোয়ের মাঝখানে অসম্ভব বৃষ্টি শুরু হলো। 7 নম্বর সিন হচ্ছে, আমার 18 নম্বর সিনের ওটা ছিল পালাটা। তো 7 নম্বর সিন হচ্ছে, ঝমঝমি বৃষ্টি নেমে গেল। এবার আমি সিন করতে করতে দেখছি মানুষ উঠছে, মানুষ দৌড়োদৌড়ি করছে, ছাতা নিয়ে লাফালাফি করছে, কি করবে বুঝে পাচ্ছে না। কিন্তু আমি অভিনয়টা থামাতে পারবো না, অভিনয় আমাকে করে যেতে হচ্ছে। তার মধ্যে চেঁচামেচি সব কিছু, আমরা তো এখানে সাইলেন্স ফ্লোর পাই, একটা যদি খুব শব্দ হয় তাহলে তো আমরা অনেক আর্টিস্টরাও রাগ করি। একটা আমরা সিন করছি, তোমার মনে হচ্ছে না ফোনটা সুইচ অফ করতে, এরকম আমরা নিজেরাও চেঁচাই। কিন্তু এই ক্ষেত্রে উল্টো হয় যে মানুষ বাদাম খাচ্ছে, মানুষ হাসছে, আমি কান্না সিন করছি, মানুষ হাসছে, এরকমও হয়। তো এরকম বৃষ্টি পড়ছে, তো আমি দেখছি যে মানুষ এত কিছু করছে, আমাকে ডায়লগটা বলে যেতে হচ্ছে। ঠিক আছে বলছি। এবার হঠাৎ করে দেখলাম প্রচণ্ড জোরে বাজ পড়লো। আমি দেখলাম যে এবার আমাকে থামিয়ে দেওয়া উচিত। আমি বললাম আমাকে ক্ষমা করবেন, এত বৃষ্টির মধ্যে আপনারা এরকমভাবে দাঁড়িয়ে ভিজে শো দেখছেন, আমার খুব খারাপ লাগছে, বৃষ্টিটা শেষ হোক, আমরা আবার শোটা শুরু করব। পিছন থেকে কমিটির লোক বলছে, না দিদি আপনি শো বন্ধ করবেন না, শো চালান, আমরা বৃষ্টিতে ভিজেই দেখব। সত্যিই তাই, ওরা যেটা পেতে বসেছিল ওই তিরপলটাকে সবাই এরকম হাতে নিয়ে দাঁড়িয়ে পড়লো এবং দাঁড়িয়ে লিটারালি পুরো যাত্রাটা শেষ করলো বৃষ্টি নিয়ে। বিশাল বড় পাওনা। আমি এটা সোশ্যাল মিডিয়াতে, আমার ইনস্টাগ্রামে এটা শেয়ারও করেছিলাম যে আমি চিৎকার করে গান গাইছি, ইমন্দির গানটা গাইছিলাম। তুমি কোন গানটা যেন গাইছিলাম, গানটা মনে পড়ছে না এখন। সেই গানটা গাইছি আর ঝমঝম করে বৃষ্টি পড়ছে, পুরো স্টেজ ভেজা, আমি ভেজা, কিন্তু মানুষ ছাতা নিয়ে, প্লাস্টিক নিয়ে, কয়েক হাজার, মানে 500-600 নয়, ম্যাক্সিমাম 3000 লোক দাঁড়িয়ে আছে বৃষ্টির মধ্যে, ওরাও ভিজছে, আমিও ভিজছি, শো চলছে। এই অভিজ্ঞতাটা আমার সারা জীবন মনে থাকে। আচ্ছা, অনেক সিনিয়র আর্টিস্টের কাছে আমরা শুনি যারা যাত্রাপালা করেছেন, তারা বলতেন যে যারা সিনিয়র তারা মাছের বড় পিস পাবে, দেন তারপরে ছোট, তারপরে যা আসে। সত্যি এটা এখনো আছে, এটা এখনো আছে। যাত্রার মানে এখনো এটা আছে এবং এটাতে আমি একদম পক্ষপাতিত্ব নই, কারণ যারা আমার ইউনিটে থাকে, মানে আমি বিশেষ করে আমি যে দলে থাকি সেখানে আমি মনে করি আমি একটা গোটা ইউনিট নিয়ে যাচ্ছি এবং একজন খারাপ করা মানে পুরো গোটা যাত্রার দলের বদনাম হওয়া। তো ভালো মানে মিউজিককেও ভালো বাজাতে হবে, আর হঠাৎ করে যদি মিউজিশিয়ান উঠে চলে যায় তাহলে তো আমার মিউজিক বাজবে না, ওটা তো লাইভ শো। আমি যদি হঠাৎ করে, এরকমও হয়েছে আমার পোকা কালী পুজোর সময় গলায় ঢুকে গেছে, তো সেই সময় আমাকে ডায়লগ বলতে হয়েছে, মানে কেসেছি আবার ডায়লগ শুরু করেছি, ওটা ইনস্ট্যান্ট আসে। এবং যাত্রায় যারা অভিনয় করে অনেক অনেক কষ্টের মধ্যে দিয়ে তারা অভিনয়টা করে, এবং আমরা যারা অভিনেত্রী বা অভিনেতা হই না, তাদের নিজেদের অনেক রকমভাবে আমরা ভাঙার চেষ্টা করি, যে সবসময় সেটা চরিত্রের জন্য হোক। তো আমার এটা করতে গিয়ে 2 বছর ধরে মনে হয়েছে যে আমরা যারা সিরিয়াল সিনেমা করি আমরা অনেক ব্লেসড, আমরা অনেক কিছু পাই। যারা যাত্রাশিল্পী 27 বছর 40 বছর ধরে যাত্রা করে যাচ্ছে, তারা হয়তো যে 40 বছর আগে যে রেমুনারেশনটা পেয়েছিল, তারা হয়তো 40 বছর পরে গিয়ে হয়তো 1000 টাকা বাড়াতে পেরেছে। কিন্তু তারা কি অক্লান্ত পরিশ্রম করে, কি অসম্ভব ক্রাফটার প্রতি কি প্রেম, তাদের কি ভালোবাসা। এবং মানে কোনো সিনিয়র কেউ ঢুকে যাওয়া মানে গোটা টিম ব্যস্ত হয়ে পড়ে যে দিদি বা দাদার কোনো প্রবলেম হচ্ছে কিনা, সে যেন ঠিক থাকে, তার যেন কোনো সমস্যা না হয়। এই যে ব্যাপারটা আমাকে খুব
মানে তারপরে গিয়েও এই মাছের পিস বড় এবং ছোট সেটা মুখ দেখে বা তুমি মানে তাহলে যারা মাছ দিচ্ছে তারা নিশ্চয়ই জানে যে এ হিরো বা এ হিরোইন, এরা বড় পিসটা পাবে। তারপরে যেমন আমাদের সিরিয়ালে যেমন যে মেকআপ ম্যান মেকআপ করে গত 4 বছর ধরে সিরিয়ালটা চললে সেই থাকে, খুব প্রবলেম না হলে চেঞ্জ হয় না। সেরকমও একটা সিজনে যে দলটার মধ্যে যে আর্টিস্ট যে টেকনিশিয়ান চলে তারা কিন্তু সেম একই একটা ফ্যামিলিতে তৈরি হয়। এইবার তো ওই ফ্যামিলি মেম্বারদের মধ্যে অনেক সময় ঝগড়া হয়, রাগ হয়, অভিমান হয়, সব হয়, কিন্তু কাকে সলভ করতে হয়? যে মাথা আছে তাকে। তো ওই মাথাকে খুব সাপোর্টিভ হতে হয়, মাথাকে খুব ঠান্ডা মাথার মানুষ হওয়াই উচিত, কারণ নানান রকম সমস্যার মধ্যে দিয়ে মানুষ কাজ করে যাচ্ছে। তো টেনশন তো প্রত্যেকটা মুহূর্তে আছে, নানান রকমের নতুন নতুন অভিজ্ঞতা, সাথে ওই একটা অদ্ভুত জার্নি আছে, যে জার্নিটা প্রেমে আমি একটু একটু করে পড়েছি, তাই জন্য আমি ছাড়তে পারছি না। টেলিভিশনে তাহলে ফেরা নেই তো? না প্লিজ না, ওটা আমি না, ওখানে আমি না ফিরলে আমি পাগল হয়ে যাব, কারণ ওটা আমার ভালোবাসার জায়গা, এটা আমার ভালো লাগা, ওটা আমার ভালোবাসা। তাহলে সুদীপটা কোনটাকে এগিয়ে রাখছে, যাত্রা পালা নাকি টেলিভিশন? কারণ টেলিভিশন অফকোর্স সুদীপটাকে বাহা দিয়েছে। অবভিয়াসলি টেলিভিশন। যাত্রাপালা আমি যে কটা বছরই করতে পারি, কারণ সেখানে অক্লান্ত পরিশ্রম, সেই পরিশ্রমটা আমি যে কটা বছর আমি করতে পারবো ভালোবাসার সাথে, সে কটা বছরই আমি করব। আমি জানি না সামনের বছর করবো কি না, তো আমি প্রত্যেক বছরই যখন সাইন করি তার আগে আমি ভাবি আমি করবো আদৌ না করবো না, কারণ পরিশ্রমটা অনেক। তো ওই কোথাও একটা গিয়ে ভালোবাসা কানেক্ট করতে পারি বলে করে ফেলি। যখন গ্রামের মানুষগুলো ছুটে 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 দৌড়ে দৌড়ে তোমার গাড়ির কাজটা ধরে দাঁড়িয়ে, দিদি একবার দাঁড়াও, কি বলো? বলছে আমার গাছে একটা লাউ হয়েছে, নিয়ে যাবে গো। ও ওয়াও, তোমরা তো ওখানে ফ্রেশ জিনিস পাও না, ফ্রেশ তো বলে না ওরা, মানে তোমরা তো ওখানে পাও না, তোমরা এটা নিয়ে যাও, এটা কিন্তু কোনো রকম সার নেই, এটা কিন্তু একদম টাটকা জিনিস, ওটা খেয়ে দেখবে কেমন লাগে। এই ভালোবাসাগুলো কোথাও আমাকে না একটু অদ্ভুত দিয়েছে। আর ওই জায়গাটা একটুখানি মাঝে মাঝে মনে কি করবো বুঝতে পারি না, তবে টেলিভিশন খুব তাড়াতাড়ি করবো, এইটুকু বলতে পারি। বেশ, টেলিভিশনে ফেরা হচ্ছে, আমরা অপেক্ষায় রয়েছি। আর পুজো আসছে, খুব ভালো কাটুক পুজো তোমার, এবং শুভ শারদীয়া অগ্রিম। ওয়ালের যারা দর্শকরা রয়েছে তাদের জন্য যদি তুমি কিছু শেয়ার করো। আমি এটাই বলবো, সবাই পুজো খুব ভালো করে কাটাবেন, সুস্থ থাকবেন, খাওয়া দাওয়া করুন, ডায়েটের চিন্তা একদম করবেন না, ডায়েট আবার পুজোর পর থেকে চলবে। আর অবশ্যই থ্যাংক ইউ দুর্গাম্মা গানটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন মিতালি স্টার ইউটিউব চ্যানেলে। গানটি কেমন লাগলো এখানেই কমেন্টে জানিয়ে দেবেন। থ্যাংক ইউ। বেশ, সুরে সুরে থাকুন, কোমর দোলান, দারুণ করে দুর্গাপুজো সেলিব্রেট করুন। এরকম নানান এন্টারটেনমেন্টের রেগুলার ডোজ পেতে হলে অবশ্যই চোখ থাকবে ওয়াল নিউজে, কারণ খবর এখন এখানেই। Q-Carpin presents The World Sharod Shrestho 2025, powered by Desh Jasmine Coconut Hair Oil, Sister Nivedita University, Joto Kando Kolkatateই The Calcutta Kiss, Comfort Lady, Your Everyday Wear এবং সুরজিৎ কালা, Wealth Architect।